আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, নিউ হরাইজন একাডেমির অনলাইন ক্লাসে সকলকে জানাই স্বাগত। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম গ্যাসের প্রসারণ নিয়ে। সেই গ্যাসের প্রসারণ চ্যাপ্টারটিতে আমরা চার্লসের সূত্র, রেনোর সূত্র এর উপরই আলোকপাত করা হয়েছিল গত ক্লাসে। তো গ্যাসের প্রসারণ এই যে চ্যাপ্টারটির মধ্যে আমরা বয়েলস ল, চার্লস ল, রেনোস ল নিয়ে আলোচনা সেরেছি। তো এই যে চার্লসের সূত্র এবং চাপের সূত্র বা রেনোর সূত্র এবং সেই চার্লসের সূত্র এবং রেনোর সূত্র আলোচনা প্রসঙ্গেই আমরা পরিচিতি লাভ করেছিলাম অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার অর্থাৎ পরম শূন্য উষ্ণতা নিয়ে। সেই পরম শূন্য উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে নিয়ে একটি নতুন স্কেল, যেটাকে বলা হয় কেলভিন স্কেল বা পরম স্কেল বা চরম স্কেল, সে সম্পর্কে অবগত হয়েছি। তো আজ আমরা যে চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ পেয়েছিলাম, চার্লসের সূত্রের যে গাণিতিক, আমরা বয়েলের সূত্রে গাণিতিক রূপ কি পেয়েছিলাম? পিভি ইকুয়ালস টু কেটি, পিভি বা পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস টু কেটি নয়, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু P3 V3, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা পেয়েছি বয়েলের সূত্রে গাণিতিক রূপ। চার্লসের সূত্রে কি পেয়েছিলাম? চার্লসের সূত্রে পেয়েছিলাম VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস মাইনাস T বাই 273, এরকম একটা সম্পর্ক পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম রেনোর সূত্রে পিটি ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস মাইনাস T বাই 273। তো যেখানে আমরা বলেছিলাম যে চার্লসের সূত্রে যেখানে যেখানে আয়তন আছে সেখানে যদি চাপ করে দেওয়া যায়, চাপের জায়গায় আয়তন, আয়তনের জায়গায় চাপ করে দিলে তাহলেই চার্লসের সূত্র কনভার্ট হয়ে যায় রেনোর সূত্রে। কেমন? তো আমরা এই চার্লসের সূত্রের যে গাণিতিক রূপ পেয়েছি আর রেনোর সূত্রের যে গাণিতিক রূপ পেয়েছি, এর একটা বিকল্প রূপ আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে যে হেডিংয়ে ঢুকবো সেটা হচ্ছে চার্লসের সূত্রের বিকল্প রূপ। কি বললাম? চার্লসের সূত্রের বিকল্প রূপ। এখানে কিন্তু V0 হচ্ছে কি, নির্দিষ্ট পরে কোনো গ্যাসের 0 ডিগ্রিতে আয়তন V0 এবং T ডিগ্রি সেলসিয়াসে আয়তন VT হলে গাণিতিক রূপ এটা। তো আমরা একইভাবে P0 হচ্ছে 0 ডিগ্রিতে নির্দিষ্ট পরে গ্যাসের যে চাপ, আর উষ্ণতা T ডিগ্রিতে চাপ হচ্ছে PT, তার রিলেশন এটা। তো মূল কথা যেটা বললাম, চার্লসের সূত্র এবং চাপের সূত্র বা রেনোর সূত্র, তার বিকল্প এক্সপ্রেশন আমরা দেখব, বিকল্প গাণিতিক রূপ দেখব। তো হেডিং কি? চার্লসের সূত্রের বিকল্প রূপ। চার্লসের সূত্রের বিকল্প রূপ। দেখ, আমি নির্দিষ্ট ভরের গ্যাস নিলাম, নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, সাপোজ আয়তন V0, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন মনে কর V1, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V2। তো V1 আমরা লিখতে পারি চার্লসের সূত্র অনুযায়ী কি বলা যায়? V1 ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। একটু আগেই যে চার্লসের সূত্রে আমি গাণিতিক রূপটা লিখলাম যে VT ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T বাই 273। উষ্ণতা বাড়ালে প্লাস হবে আর উষ্ণতা কমলে মাইনাস হবে। তো 0 ডিগ্রিতে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ছিল V0, চাপ স্থিতিকে উষ্ণতা যদি T1 করা হয় তাহলে আয়তন হলো V1, আর T2 করলে আয়তন হলো V2। তাহলে V1 আর V0 এর মধ্যে রিলেশন এটা, V1 ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। এখন দেখ, এখানে V0 আমি যদি 273 গু করি, গু মানে লসাগু,
লসাগু করা হয় 273, তাহলে কী হবে 273 প্লাস T1। এবার T1 হচ্ছে কি, দেখ এটা আমরা জানি কম বেশি যে T1 স্মল টি হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, আর ক্যাপিটাল টি দিয়ে আমরা পরম স্কেল বা কেলভিন স্কেলে উষ্ণতাকে সূচিত করি। কি বলেছি, স্মল টি দিয়ে আমরা সেলসিয়াস স্কেলে উষ্ণতাকে সূচিত করি, আর ক্যাপিটাল টি দিয়ে আমরা কেলভিন স্কেলে উষ্ণতাকে সূচিত করি। তো এখানে দেখ V0 T1 প্লাস 273, তাহলে T1 হচ্ছে কি, T1টা কি বললাম, সেলসিয়াস স্কেলে একটা উষ্ণতা T1, তাহলে সেলসিয়াস স্কেলে উষ্ণতার সঙ্গে 273 যোগ করলে কি হয়, কেলভিন স্কেলে উষ্ণতা পাওয়া যায় না। সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এটা না যে কেলভিন স্কেলে উষ্ণতা ইকুয়ালস টু কি 273 ইন্টু সেলসিয়াস স্কেলে উষ্ণতা। মনে কর 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 30 ডিগ্রি সেলসিয়াস 30-এর সঙ্গে 273 যোগ করলে 303 কেলভিন হয়। মূল কথা সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে 273 দিয়ে যোগ করলে কেলভিন স্কেলে উষ্ণতা পাওয়া যায়। তো সেই অর্থে এখানে দেখ T1 হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা, তাকে 273 যোগ করলাম, তাহলে কি পাবো রে, পাবো হচ্ছে ক্যাপিটাল T1 বাই 273। ঠিক আছে, এটা হচ্ছে V1। অনুরূপভাবে আমি যদি বলি V2 ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273, তাহলে এখান থেকে দেখ V0 273 লসাগু করলে কি হবে 273 প্লাস T2। একই ব্যাপার T2 একটা সেলসিয়াস স্কেলে উষ্ণতা, তার সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে উষ্ণতা পাবো, তাহলে V0 ইন্টু কী হবে ক্যাপিটাল T2 বাই 273, তাহলে V2 ইকুয়ালস টু এটা পেলাম। এটা যদি 2 নম্বর ইকুয়েশান, এটা যদি 1 নম্বর ইকুয়েশান হয় তো 1/2 করলে কী হবে V1 বাই V2 ইকুয়ালস টু কী হবে T1 বাই T2। V1 বাই V2 ইকুয়ালস টু T1 বাই T2 or V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2। আচ্ছা, V1 বাই T1 ইকুয়ালস যদি V2 বাই T2 হয়, তাহলে আমরা কি বলতে পারি, অতএব V বাই T ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কি করে হয়, চার্লস বয়েলের সূত্রের কথা মনে কর। বয়েলের সূত্রে কি ছিল, P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে PV কনস্ট্যান্ট। P1 V1 ইকুয়ালস টু P2 V2 মানে PV কনস্ট্যান্ট, বা ঘুরিয়ে বলা যায় PV কনস্ট্যান্ট মানে P1 V1 ইকুয়ালস টু P2 V2, বয়েলের সূত্রে করেছিলাম আমরা। তাহলে P1 V1 ইকুয়ালস টু P2 V2 মানে যদি PV কনস্ট্যান্ট হয়, তাহলে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 মানে V বাই T কনস্ট্যান্ট। আর V বাই T কনস্ট্যান্ট যদি হয়, তাহলে অতএব V ইজ প্রপোর্শনাল টু T। কেন, V ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট ইন্টু T, কিরে V ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু T। এবার কনস্ট্যান্ট তুলে দিলে কি হয়, ইকুয়ালস টুটা প্রপোর্শনাল হয়ে যায়। প্রপোর্শনাল থেকে ইকুয়ালস টু আসতে গেলে কনস্ট্যান্ট আনতে হয়, আর ইকুয়ালস টু থেকে প্রপোর্শনাল যেতে গেলে কনস্ট্যান্ট বিদায় দিতে হয়। তাহলে V ইজ প্রপোর্শনাল টু T। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এই V ইজ প্রপোর্শনাল টু T এটা কিন্তু কি বললাম, চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে এখান থেকে যদি চার্লসের সূত্র, তো এমনি চার্লসের সূত্র তো আমরা করেছি, সেই স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের উষ্ণতা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রির যে আয়তন তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়, আমরা করেছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস যে আয়তন তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা চার্লসের সূত্রের বিবৃতি। এখান থেকে বিকল্প বিবৃতি যদি বলতে পারি, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের কেলভিন স্কেলে উষ্ণতা বা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। একটা কথা মাথায় রাখবি, পরম উষ্ণতা আর পরম শূন্য উষ্ণতা একই নয়। অ্যাবসলিউট টেম্পারেচার অ্যান্ড অ্যাবসলিউট জিরো টেম্পারেচার একই নয়। অ্যাবসলিউট টেম্পারেচার মানে কি, পরম উষ্ণতা মানে পরম স্কেলে উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা, আর অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে পার্টিকুলার টেম্পারেচার, যে টেম্পারেচারে আয়তন বা চাপ শূন্য হয়ে যায়, তাই না? যাই হোক, তাহলে আমি কি বলছিলাম,
স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সমানুপাতিক, এটাই কিন্তু কেলভিনের এই চার্লসের সূত্রের বিকল্প রূপ। আশা করি বুঝতে পেরেছিস, কোনো সমস্যা? চার্লসের সূত্রের বিকল্প রূপ বুঝতে পেরেছিস? এবার যদি আমরা বলি চার্লসের সূত্র না বলে চাপের সূত্র বলছি, চাপের সূত্র বা রেনোর সূত্র। আমরা কি বলেছিলাম? রেনো টুকেছে, বুঝলি, চার্লসের দিকে টুকেছে, শুধু চাপগুলো আয়তনগুলো চাপ করে দিয়েছে। তাহলে চাপের সূত্র বা রেনোর সূত্রের বিকল্প রূপ কী হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ P0, T1 উষ্ণতায় P1, T2 উষ্ণতায় P2। তাহলে এটা বলবো কি, চাপের সূত্র অনুযায়ী কি বলা যায়? এই যে P1 ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস T1/273। তাহলে এখান থেকে P1 শুধু ওই ভিগুলো পি করতে হবে, বুঝলি? তাহলে কি এলো দেখ, এই এসে গেছে একদম একই। এখানেও তাই, P2 শুধু ভিগুলো পি করে দিলেই মিটে গেল। তাহলে কি হবে বল? P1/P2 ইকুয়ালস টু এটা, তাহলে P1/T1 equals to P2/T2 বা P/T constant or P is proportional to T। এটাই চাপের সূত্র। অর্থাৎ স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে আমরা চাপের সূত্রের বিকল্প রূপ পেয়ে গেলাম। কেমন? এবার আমরা ঢুকবো চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। আচ্ছা, চার্লস বয়েলের সমন্বয় সূত্রে প্রবেশ করার আগে আমরা আরেকটা কথা একটু জেনে নিই। সেটা হচ্ছে, দেখ, তোদের কিন্তু প্রথমে থার্মোমিটার চ্যাপ্টার করিয়েছিলাম, তারপরে কঠিনের প্রসারণ করেছি, কঠিনের তাপীয় প্রসারণ, তারপর তরলের তাপীয় প্রসারণ হয়েছে, তারপর আমরা গ্যাসের তাপীয় প্রসারণ আলোচনা করছি। তো কঠিনের যে তাপীয় প্রসারণ করেছি আমরা, সেখানে গু ছিল কটা? গু মানে গুণাঙ্ক কটা ছিল? কঠিনের 2টো গু ছিল, তরলেরও 2টো গু, না ভুল বলেছি, কঠিনের গু ছিল 3টে আর তরলের গু ছিল 2টো। গুণাঙ্ক, কঠিনের গুণাঙ্ক ছিল কটা? 3টে না? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। তাহলে কঠিনের গু 3টে ছিল। তরলে কটা ছিল? 2টো। একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটা গামা, একটা গামা ড্যাশ। আর গ্যাসের গু আছে 2টো, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, একটা চাপ গুণাঙ্ক। কি বললাম? কঠিনের ক্ষেত্রে আলফা বিটা গামা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ওটা কঠিনের। তরলের ক্ষেত্রে কি বলেছি? প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর গ্যাসের ক্ষেত্রে 2টো গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, একটা চাপ গুণাঙ্ক। তো আমরা সেই গ্যাসের 2টি গুণাঙ্ক নিয়ে আলোচনা ঢুকছি আমরা। একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। প্রথমে আলোচনা করছি কি নিয়ে? আয়তন গুণাঙ্ক নিয়ে। আয়তন গুণাঙ্ক সেটাকে আমরা গামা পি দিয়ে প্রকাশ করি। আয়তন গুণাঙ্ক, তুই বলবি আয়তন নাম, তাহলে গামা ভি দিলে ভালো হতো না। আয়তন গুণাঙ্ক যখন করব তখন চাপ স্থির। আয়তন গুণাঙ্ক অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আয়তন গুণাঙ্ক যখন করা হয় তখন চাপটা কনস্ট্যান্ট রাখা হয়। তো অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যেহেতু, তাই আমরা গামা পি দিয়ে প্রকাশ করি। স্বাভাবিকভাবে নইলে কিন্তু আয়তন গুণাঙ্ক যেহেতু, আয়তন গামা ভি দিলে মনে হয় দেখতে ভালো লাগতো, কিন্তু ওই যে কোন কনসেপ্টের উপর মনে রাখবি, যে যেহেতু এক্ষেত্রে চাপ স্থির। তো গ্যাসের একটা কথা শোন, উষ্ণতা বৃদ্ধি করলে কঠিনের দৈর্ঘ্যের প্রসারণ হয়, ক্ষেত্রফলের প্রসারণ হয়, আয়তনের প্রসারণ হয়। তাই কঠিনের 3টি গুণাঙ্ক এসেছে, আলফা বিটা গামা।
তরলের ক্ষেত্রে দুটো প্রসারণ গুণাঙ্ক কেন হয়েছে? তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক দুটি হয়েছে কেন বলতো? কেননা আমরা বলেছিলাম তরলকে কোনো পাত্র ছাড়া গরম করা যায় না। তো পাত্রের যে ক্যালকুলেশনটা, পাত্রের প্রসারণটা যদি আমরা আলোচনায় ধরি তাহলে প্রকৃত প্রসারণ পাবো, আর না ধরলে আপাত প্রসারণ পাবো। সেটাকেও গেল তরলের প্রসঙ্গ। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসকেও কিন্তু কোনো পাত্র ছাড়া গরম করা যায় না। কিন্তু আমরা গ্যাসের প্রসারণের আলোচনার ক্ষেত্রে পাত্রের প্রসঙ্গ আনবো না। কেন আনবো না? কেননা উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের প্রসারণটা এত বেশি হয়, সেই সাপেক্ষে পাত্রের প্রসারণটাকে নগণ্য বলে বাদ দেওয়া যায়। কি বলেছি? উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস, হ্যাঁ এটা ঠিক, তরলের মতো গ্যাসকেও কিন্তু পাত্র ছাড়া গরম করা যায় না। কিন্তু তরলের ক্ষেত্রে তরলের প্রসারণ তো কম হয়, সেক্ষেত্রে পাত্রের প্রসারণটাকে নেগলেক্ট করা যায় না। কিন্তু গ্যাসের প্রসারণটা এত বেশি, সেখানে সেই সাপেক্ষে পাত্রের যে সামান্য প্রসারণকে উপেক্ষা করা যেতে পারে। অর্থাৎ এর ব্যাপারটা এরকম জায়গা, তুই একটা দোকানে গিয়ে একটা মনে কর একটা জামা কাপড়ের দোকানে গিয়ে একটা 50 টাকা একটা কিছু নিয়েছিস, 50 টাকা ধর যে কোনো একটা গেঞ্জি নিয়েছিস বা কিছু করেছিস, তো গেঞ্জির দাম 50 টাকা। এবার একটা ব্যাগ, বড় ব্যাগ, সেই দোকানদারে তাতে কম বেশি 10 টাকা দাম পড়বে। তো ওই একটা 50 টাকার গেঞ্জি নিয়ে কি তোকে আর 10 টাকার ব্যাগ দেবে? আশা করি দেবে না। কেননা 50 টাকায় দোকানদারে কি 10 টাকা লাভ হয়েছে যে তোকে 10 টাকা দেবে? তাহলে ওই 10 টাকা কিন্তু সেক্ষেত্রে দোকানদার ধরে নিতে হবে। যদি একান্ত চাস তুই যে আমাকে একটা ব্যাগ দিতে হবে, দোকানদার হয়তো ওই 10 টাকা দাম ধরে নেবে। কিন্তু ও তো তোকে ওই 50 টাকার জিনিস দেওয়ার জন্য দোকানদার একটা 50 পয়সার একটা ক্যারি ব্যাগ দিয়েছে। কেননা দোকানদার ওই 50 টাকার সাপেক্ষে 50 পয়সাটাকে নগণ্য বাদ দেওয়া যেতে পারে।